গ্রিন বিজ টিভি, টেকসই উন্নয়নে সবার পাশে সব সময়। সম্মানিত উপস্থিতি, আমাদের নিয়মিত আয়োজন কোভিড-19 ইকোনমিক রেস্কিউ প্ল্যান মাস্ট বি সিন, এই টপিকসের উপরে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আজকে আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন অতিথি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জির সম্মানিত পরিচালক, গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর সাইফুল। উপস্থিত আছেন বাংলাদেশ বেসিক ব্যাংক লিমিটেডের ফর্মার ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং বর্তমানে বিআইবিএম এর সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার মিস্টার আব্দুল কাইয়ুম মোহাম্মদ কিবরিয়া। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন একজন গবেষক এবং গ্রিন বা সাস্টেনেবল ফাইন্যান্সিং নিয়ে গবেষণা করেন ডক্টর জুলফিকার হাসান, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি। তো আজকের এই আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই একটু আমাদের প্রফেসর ডক্টর সাইফুল হক স্যারের কাছে যাব। বিশেষ করে এই যে কোভিড-19 এর যে বর্তমানে আমরা একটা লকডাউন সিচুয়েশনে আছি এবং ইকোনমিক্যালি একটা লকডাউন সিচুয়েশনে সারা বিশ্বব্যাপী বিশ্বের সব কয়টি দেশই রয়েছে, বাংলাদেশে তার ব্যতিক্রম নয়। আমরা আশা করছি বা সারা বিশ্ব আশা করছে যে খুব শীঘ্রই এই লকডাউন সিচুয়েশন বা এই ইকোনমিক ক্রাইসিসটাকে দূর করে আমরা আবার নতুন উদ্যমে ইকোনমিক রেস্কিউ বা ডেভেলপমেন্ট প্ল্যানিং এ সারা বিশ্বের সবগুলো দেশ একত্রে কাজ শুরু করবে। তা বাংলাদেশও হয়তো বা এই ব্যাপারে একটা প্ল্যান ডেফিনেটলি গভর্নমেন্টের পক্ষ থেকে নেবেন। আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আমরা যে জিনিসগুলোকে একটু নিয়ে আসতে যাচ্ছি যে এই রেস্কিউ প্ল্যান যখন আমাদের পলিসি মেকাররা নেবেন, সেইখানে যেন বর্তমানের যে কোভিড-19 আমাদেরকে যে লেসনটা দিয়ে গেছেন, বিশেষ করে নেচারকে ডিস্ট্রয় করলে তার প্রতিক্রিয়া কি হতে পারে সেটা আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারছি বা ফিল করছি। তো নেচারকে ডিস্ট্রয় না করে বা অল্প করে কিভাবে রেস্কিউ প্ল্যানটা করবে এই বিষয়ে আমরা হয়তোবা মতামত দেওয়ার জন্য চেষ্টা করবো এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আমি স্যারকে জানতে চাইবো, স্যার, যেহেতু রিনিউয়েবল এনার্জি আমরা জানি এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি বা নেচারকে সেভ করার জন্য আপনাদের একটা দীর্ঘদিনের উদ্যোগ, কেননা আমরা জানি যে নেচারকে সবচেয়ে বেশি ডিস্ট্রয় করছে ফসিল ফুয়েল বার্নিং। তো সেই জায়গাটাতে এই রিনিউয়েবল এনার্জির ভূমিকা কি হতে পারে এবং গভর্নমেন্ট বিশেষ করে পলিসি মেকিং এর ক্ষেত্রে বা ইকোনমিক রেস্কিউ প্ল্যানের ক্ষেত্রে এই রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্টে কিভাবে এমফাসাইজ দিতে পারে, স্যার আপনার পক্ষ থেকে যদি কিছু বলতেন। ধন্যবাদ ডক্টর সাহেব। সবচেয়ে প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম যে এই কোভিড-19 এর কারণে আমাদের যে লকডাউন, তাতে আমরা অধিকাংশ মানুষই একটা জিনিস শিখেছি যে কিভাবে সবচেয়ে কম রিসোর্স নিয়ে চলা যায় বা সেটা চেষ্টা করেছি। এটাই হলো গ্রিনের নাম্বার 1 শর্ত, যে আমি কোনো কিছু অপচয় করবো না এবং যা আছে তাকে সুন্দরভাবে ব্যবহার করবো। এখন আমাদের দেখতে হবে যে এই যে জিনিসগুলি ব্যবহার করছি সেগুলি তার একদিনে আমরা ভিন করতে পারি, এটার উৎপত্তিটা কিভাবে হচ্ছে, এটা হওয়ার পরে ব্যবহার করার পরে কোথায় যাচ্ছে, প্রত্যেকটার ভিতরই একটা পরিবেশ বান্ধব চিন্তা ভাবনা আমাদেরকে নিয়ে আসতে হবে, না ধারাবাহিকভাবে এটাকে আনতে হবে। এবং এটা আমাদের যারা আমরা ব্যবহারকারী সর্ব পর্যায়ে জনগণকে সেই জ্ঞানটা আমাদের দিতে হবে। আপনি যেটা বলেছেন এনার্জি একটা বড় রোল অবশ্যই। এইবার তো এনার্জি চাহিদা কমে যায়, যার জন্য দেখেন আপনারা আমাদের দেশে তেলের জাহাজ অপেক্ষা করছে, তেল লোড করার জায়গা নেই, ট্যাঙ্ক সব ভরা। আপনি বুঝতে পারছেন যে আমরা এইভাবে চলতে পারি, কিন্তু এইটার থেকে একটু বেটার অবস্থায় আমরা অ্যাক্টিভিটি রাখবো, কিন্তু আগের মতো ওই অবস্থায় এত চাহিদাকে বাড়াবো। এবং একই সাথে যেমন ধরেন এবার আমাদের এনার্জি কোনো অসুবিধা হয় নাই, খাওয়া দাওয়ারও তেমন অসুবিধা নেই, কিন্তু এনার্জি অবস্থা খারাপ হতে পারত যদি কোনো কারণে একটা ডিসরাপশন হতো, তখন আমাদের চয়েস কিন্তু রিনিউয়েবল এনার্জি ছাড়া অন্য কিছু থাকতো না। এরকম যে একটা সিচুয়েশন আগামীতে থাকবে বা হবে না তা কেউ বলতে পারে না, যে একটা যে হতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে এই মিনিমাম চলার মতো রিনিউয়েবল এনার্জি বেসড যে এনার্জি সেই দিকে সক্ষমতা বাড়াতে হবে, যাতে আমরা মোটামুটি আমাদের দৈনন্দিন চাহিদাগুলো পূরণ করতে পারি। সেখানে একটু চিন্তা ভাবনার বিষয় আছে, আমরা কতদিন যাবো, কি করবো। এবং অনেক সময় অনেকে দেখা যায় যে এখন ইকোনমিক রিকভারি প্ল্যান করতে গিয়ে অন্যদিকে বেশি জোর দেওয়া হলো, কিন্তু রিনিউয়েবল এনার্জিটাকে একেবারেই ইগনোর করে ফেলে।
এটা যেন না করা হয় সেই জন্য আমাদের দায়িত্ব পলিসি মেকারকে বলতে যে এটাও একটা ক্রাইসিস হতে ভবিষ্যতে সাথে এটাকেও তোমরা গুরুত্বের লিস্টের মধ্যে একটা রাখো। যেমন আমাদের এখন গুরুত্বের লিস্টের মধ্যে আসবে মেডিকেল লিস্ট, কারণ হসপিটালের সক্ষমতা পিপি ইত্যাদিতে আমরা যে ঘাটতি এটা দেখলাম বিরাট ঘাটতি। এরকম রিনিউয়েবল এনার্জিতেও আমাদের পরিস্থিতি থাকবে। যদি এনার্জি ক্রাইসিস হয় তখন আমরা রান্না করবো কিভাবে করবো, তারপরে আমরা আমাদের পানি গরম করবো কিভাবে, আমাদের লাইট ফ্যান চলবো কিভাবে, এটা তো একটা চিন্তার বিষয়। আপনি একটা আর্টিফিশিয়াল চিন্তা করতে সাপ্লাই বন্ধ হয়ে গেছে, তখন আমরা কি করবো? সেইভাবে আমাদের কন্টিনজেন্সি প্ল্যানটা এখন থেকে চিন্তা করতে হবে। তাহলে আস্তে 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 আমরা দিয়ে যাবো। যদি এটাকে এখন বাদ দিয়ে দিই না, এটা এখন প্রায়োরিটিতে নাই, শুধু এখন অন্যগুলি দেখি, হেলথ নিয়ে থাকি, এটা তো অবশ্যই প্রায়োরিটি, কিন্তু এটা তো তার সাথে রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। ডেফিনেটলি এখানে স্যার একটা পয়েন্ট আমরা একটু করতে চাই যে আপনার সাথে স্যার আপনার কাছ থেকে জানবো, যেমন বর্তমানে আমরা স্যার যেটা ফিল করছি যে টেম্পারেচার নর্মালি আমরা এই সময় ফিল করি অন্যান্য বছরে, এই বছরে এই মুহূর্তে কিন্তু এই লকডাউনের কারণে আমরা সেইভাবে সেই হিটটা আমরা ফিল করতেছি না। এর অন্যতম কারণ হচ্ছে যে আপনারা যে জিনিসটা রিনিউয়েবল এনার্জির পাশাপাশি বলে আসছিলেন যে এনার্জি কনজারভেশন বা এনার্জি সেভিংস বা এনার্জিটাকে এফিশিয়েন্টলি ইউজ করা, তো সেটার হয়তো বা একটা রিফ্লেকশন আমরা পাচ্ছি এনভায়রনমেন্টে। যেমন এখন করোনার কারণে এসি গুলো বন্ধ আছে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি বা অফিসের, আমাদের গাড়ি ঘোড়া কম চলছে, ফুয়েল বার্নিং কম হচ্ছে, যার ফলে কিন্তু পরিবেশের যে ন্যাচারাল যে কুলনেস সেটা কিন্তু আমরা ফিল করতে পারছি। এই জায়গাটাতে স্যার আপনার কাছ থেকে আরেকটা আমরা জানবো যে গভর্নমেন্ট এই ক্ষেত্রে কি কি পলিসি এখন অ্যাডপ্ট করতে পারে ফর রিকভারি রেস্কিউ প্ল্যানে। যেমন আমরা এমন হতে পারি কিনা স্যার যে আমাদের গভর্নমেন্টের কিন্তু একটা ইনস্ট্রাকশন আছে যে গভর্নমেন্ট অফিসগুলো দিনের বেলা যাতে এয়ার কন্ডিশন কম ইউজ করে বা না ইউজ করে, তো এই ক্ষেত্রে মানে এয়ার কন্ডিশন ইউজটাকে কমানো গেলেও কিন্তু অনেকটাই আমরা এনার্জি এফিশিয়েন্ট বা এনার্জির মানে ফান্ডিং এ সেটা সেভ করতে পারবো এবং এনভায়রনমেন্টকে আমরা সেভ করতে পারবো। তো ওই জায়গাটাতে কোনো পলিসি বা রিনিউয়েবল এনার্জির পাশাপাশি এনার্জি এফিশিয়েন্সি ইস্যুটাকে হাইলাইট করতে পারে কিনা স্যার? আপনাকে আবার ধন্যবাদ। প্রথম কথা হলো কি, আমরা আমাদেরকে এডুকেট করতে হবে। যেমন আপনি আবার কোভিড-19 এর যে এক্সাম্পলটা দিই, যে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং বা যেগুলি কথা বলেছে এগুলি আমরা কিন্তু সবাই ঠিক মতো মানছি না, তার মানে আমরা এডুকেটেড হইনি। যদি দেখেন পুরো দেশের চিত্র, তার মানে এটা ঠিক মতো এডুকেশন দেওয়া হবে। এক্ষেত্রে আমি এনার্জি এফিসিয়েন্সি আইন করলাম, যদি আমি না মানি, তাহলে আমার ভিতরে যদি সেই সচেতনতাটা না থাকে, তাহলে এইগুলি করে লাভ হবে। তাহলে আমাকে আগে এডুকেট করতে হবে, এবং এটা আমি না করলে আমার কি করতে হবে। মানুষ ব্যক্তিগতভাবে চিন্তা করে যে আমার কি লাভ। কিন্তু চায়নার থেকে একটা ঘটনা ঘটতো, তার কারণে কিন্তু অন্য পুরো দুনিয়াটা এফেক্ট হয়ে গেছে। এই জন্য ওনাকে ভাবতে হবে যে আমি একটা কিছু ভুল করলে আমার মাধ্যমে আমি তো হবো পুরো দুনিয়াটা ক্ষতিগ্রস্ত। এই গুলোগুলিকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে, যেন সে নিজের থেকেই দায়িত্ববান হয়ে আস্তে আস্তে এই কাজগুলি করবে। আস্তে আস্তে পারিবারিক খানের মধ্যে পারিবারিক শোনাতে শোনাতে তো একসময় তার কনসেসটা ডেভেলপ করবে, এবং যারা ইয়াং তাদেরকে বেশি দিতে হবে। যেমন ধরেন আপনি বলেন সরকারি অফিস, অনেক অফিস এসি ইউজ করছে না, আমি আমার বাসায় এসি ইউজ করছি না, কিন্তু আমার দেখছি অনেকে ইউজ করছে 24 ঘন্টা এসি অন করে রেখেছে, সেখানে তার কনসাস নেই। অনেকের মেডিকেল কারণে ইউজ করতে হয়, সেটা আলাদা, কিন্তু আমি ইচ্ছা করে এসি বাদ দিয়ে চলতে পারি এই সিচুয়েশনকে সেটা করতে। তারপরে তার কাছে সেই মেসেজটা যায় না বা এই গ্যাপ গুলিকে আমাদের পূরণ করতে হবে। আর এনার্জি এফিসিয়েন্ট যন্ত্রপাতিগুলি তো আস্তে আস্তে গভর্নমেন্ট আনার চেষ্টা করছে, সেখানে লিখে যাচ্ছে। যেমন ধরেন আসলে এনার্জি এফিসিয়েন্ট না, কিন্তু দেখা যাচ্ছে থাকলে হয়ে যাচ্ছে, তাতে করে কাজ হচ্ছে। তো সেখানেও ওই যে আস্থা, যে এটা ঠিক মতো হচ্ছে এবং এটা এনশিওর হচ্ছে, এনফোর্স হচ্ছে, এটাকে আমাদের কোনো কিছু আমার আস্থা না, আমাকে আস্থাটা তো আনলে হবে, নাহলে আমি এগুলো শুনবো। ওগুলি তো কাজ করতে পারে। একটা যেটা আমার মনে হয় যে একটা প্রতিষ্ঠানের উপরে বা দুটা প্রতিষ্ঠানের উপরে সবকিছু নির্ভর করলে, যেমন ধরেন এক বিএসটি এর পানে দিয়ে রাখছে, তা দিয়ে দুনিয়ার সবকিছু ইন্ডাস্ট্রি করে, এক বিএসটি কত নেব, সে তো ওভারলোডিং। ক্যাটাগরাইজ ভাবে আলাদা আলাদা করে কয়েকটা প্রতিষ্ঠান করা হবে, তাহলে পরে তখন লোড ভাগ হবে এবং পাঠকের যাচাই করে তাকে আরো বেশি লোড দেওয়া হবে। ইয়ে দেখতে পাচ্ছেন, রেজাল্ট দেখতে পাচ্ছেন, সে ভালো। এটা হলো সার্ভিস। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এ পর্যায়ে আমি একিউএম কাইয়ুম সাহেবের কিবরিয়া সাহেবের কাছে জানতে চাইবো যে আপনি একজন ব্যাংকার হিসেবে ছিলেন যখন তখন আপনি বেশ প্রাইভেট সেক্টর বা ইন্ডাস্ট্রি সেক্টরের সাথে আপনার ইনভলভমেন্ট ছিল। এখন বর্তমানে আপনি বিআইবিএম এ আছেন একজন ফ্যাকাল্টি মেম্বার হিসেবে, সেখানে আপনি গবেষণার সাথে ইনভলভ। তো
তো এই দুই এক্সপেরিয়েন্সের আলোকে আপনার মতামত কি, যে রেস্কিউ প্ল্যানটা কিরকম হলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো সার্ভাইভ করবে প্লাস এনভায়রনমেন্টও সেফ হবে? গত কয়েক দশকে আমরা যেটা দেখেছি যে প্রতি দশকে অন্ততপক্ষে একটা দুইটা বিপর্যয় কিন্তু আমাদের, হয়তো প্রাকৃতিক বিপর্যয় কিংবা অন্য কোনো বিপর্যয় কিন্তু বাংলাদেশকে হিট করছে, এবং এটা ব্যবস্থাপনার সময় প্রতিবারই আমরা কিন্তু কিছু না কিছু গুবলেট আমরা করে যাচ্ছি। এটা অভিযোগ এরকম একটা আমরা আছি। তার মধ্যে একটা কমন হলো গিয়ে যে আমরা প্রায়োরিটি সেটিং এ গন্ডগোল করে ফেলি। এটা একটা কমন ইয়ে যে আমাদের যেটা প্রায়োরিটি দেওয়া দরকার ছিল সেটা না করে হয়তো অন্যটার দিকে নজর দিয়ে দিলাম, যার ফলে হয়ে যাচ্ছে কি যে আমাদের এই 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 ব্যবস্থাপনাটার মধ্যে যদি আমরা এখন যেই সাউন্ডটা, যেই স্লোগানটা কিংবা যেই সিগনেচার টিউনটা আপনার গ্রিন টেক দিয়ে দিল, আমি খুব ওয়েলকামিং বলবো যে ইকোনমিক রেস্কিউ প্ল্যান মাস্ট বি গ্রিন। এটা কিন্তু খুব সাহসী একটা ইয়ে। আমি গোটা রেস্কিউ প্ল্যানকে যদি মাস্ট বি গ্রিন বলি, তাহলে গোটা রেস্কিউ প্ল্যানের সাথে প্রত্যেকটা এলিমেন্টের সাথে কিন্তু এটার কিছু না কিছু সংযোগ ঘটবে বলে আমি বিশ্বাস করছি। এখন আমি যদি গ্রিনকে যদি আলাদা করি, শুধু গ্রিনটাকে যদি বুঝতে চাই যে গ্রিনের কথা আমরা বলছি, এখানে তো আমরা তিন রকমের গ্রিন আমরা খুঁজে পাই। একটা হলো লিটারালি গ্রিন, যেটা একদম শুধু শুধু সোজাসুজি কিছু গ্রিনকে আমার উৎপাদন করে দিচ্ছে কিংবা সামনে এনে দিচ্ছে, নট নেসেসারিলি গ্রিন কালার, এটা আমরা মিন করছি যে প্রাকৃতিক গ্রিন। তারপর হলো ইফেক্টিভলি গ্রিন, যে কাজগুলো অন্যান্য কাজগুলো হচ্ছে, অন্যান্য কি বলা হয় আপনার অফিস ব্যবস্থাপনা থেকে শুরু করে ইয়ে ব্যবস্থাপনা সবকিছুর মধ্যেই কোনো না কোনো জায়গায় এমন একটা জায়গায় রাখা যেখানে এন্ড অফ দ্য ডে কোথাও কিছু একটা গ্রিন খুঁজে পাওয়া যায়, অথবা নিদেন পক্ষে গ্রিন ধ্বংস হচ্ছে না এইটাকে নিশ্চিত করা যায়। এই দুইটার যে কোনো একটা কিন্তু ওইটা ইফেক্টিভলি গ্রিন বলছি আমরা। আরেকটা হলো যে আমরা ফেভারিং দ্য গ্রিন, ফেভারিটলি গ্রিন, যে আমরা কি ফেভার করছি কিনা আমাদের মধ্যে, যে গ্রিন ফার্স্ট আদার ফলোজ, এই যে চিন্তাটা, এই চিন্তাটাকে আমরা প্রপাগেট করতে সক্ষম হচ্ছে কিনা। ডেফিনেটলি যে লাস্টে যেটা বললাম এটা হলো মোটিভেশনাল কাজ, এবং এটা দীর্ঘ সময়ের কাজ, দীর্ঘসূত্রী কাজ, এবং গ্রিন টেক ফাউন্ডেশন আমি যতটুকু ফিল করছি এখন পর্যন্ত এই মোটিভেশনাল কাজে অত্যন্ত দৃঢ় এবং সাহসী ভূমিকা রেখে যাচ্ছেন এবং ধারাবাহিক ভূমিকা রেখে যাচ্ছেন। এখন আমরা যদি আমাদের যে প্ল্যানটার কথা আপনি জিজ্ঞেস করলেন, যে প্ল্যানটা আমরা করব, ডেফিনেটলি রেস্কিউ প্ল্যান কিন্তু বলে না বলে কিছু একটা হবে। এখন যে রেস্কিউ প্ল্যানিংটা হবে সেখানে আমরা লিটারালি গ্রিন অথবা ইফেক্টিভলি গ্রিন, এই দুইটাকে আমরা যথাযথ মর্যাদা এবং কি বলে পরিমাণ এবং যে পরিমাণ ইন্টেন্সিটি দেওয়া দরকার সেটা দিতে পারছি কিনা, এটা কিন্তু একটা আপনার কি বলা হয় যে একটা চ্যালেঞ্জিং একটা কিংবা একটা বড় প্রশ্ন আমাদের সামনে চলেই এসছে। এখন যে কোনো ডিসিশন মেকিং, যখন এই রেস্কিউ প্ল্যানিং এর যে ডিসিশন মেকিংটা, এখানে তো আমরা বলি যে একটা শর্ট অ্যানালাইসিস বলে একটা কথা আমরা খুব যত্র শুনতে পাই। আর শর্ট অ্যানালাইসিসে যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেটের কথা আমরা বলি, আমরা যদি বলি যে আমাদের দেশের জন্য, ইউরোপের কোনো একটা দেশের জন্য, ইউরোপের দেশে দেশে ভিন্ন হচ্ছে, আমেরিকার স্টেট টু স্টেট ভিন্ন হচ্ছে, আমার দেশের জন্য শর্ট অ্যানালাইসিস করতে গেলে আমার সবচেয়ে ইনহেরেন্ট স্ট্রেংথ কোনটা? ডেফিনেটলি আমি বলবো যে ইনহেরেন্ট স্ট্রেংথ ইজ আওয়ার, কৃষিকাজে আমাদের ইনহেরেন্ট স্ট্রেংথ। এখন এই স্ট্রেংথকে যদি আমরা ইউটিলাইজ করতে যাই, তাহলে আমাদেরকে সন্দেহাতীত ভাবে আমাদেরকে কিন্তু এখানে নতুন প্রেক্ষাপটটা আমাদেরকে বিবেচনা করতে হবে। বর্তমান যে কোভিড পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা, যে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা কিংবা অর্থনৈতিক ব্যবস্থা যেটা আসতে যাচ্ছে বলে আমরা বিভিন্ন লেখালেখি, বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য জায়গায় আমরা পড়তে যেয়ে যেটা টের পাচ্ছি, অলরেডি আমাদের বড়সড় যে ইয়েগুলো আপনার ইম্পোর্টিং কান্ট্রিজ গুলো, তারা কিন্তু চিন্তা করতে শুরু করেছে যে আমরা এখন থেকে এন্ড ইউজ কিংবা যেটা ফিনিশ প্রোডাক্ট আমরা কিনবো কম, আমরা এখন কিনবো বেশি হলো গিয়ে আপনার র মেটেরিয়াল। তার মানে আমাদের মতন দেশ যারা ফিনিশ প্রোডাক্ট এক্সপোর্ট করে খুব অভ্যস্ত, আমাদের ঘাড়ে কিন্তু একটা বড়সড় ধাক্কা আসতে যাচ্ছে। অন্য যতগুলো সেক্টরে আমরা এটাকে ছড়িয়ে দিব, সেখানে আমরা গ্রিনকে এনশিওর করার জন্য কি কি প্রণোদনা, কি কি ব্যবস্থাপনা, এবং যে জিনিসটা আমাদের প্রফেসর সাহেব সাকিবুল হক সাহেব যেটা বলেছেন যে এখানে ডেফিনেটলি আমাদেরকে রিনিউয়েবল এনার্জির জন্য ইন স্পেসিফিক কিন্তু কিছু একটা ইয়ে রাখতে হবে। এবং একইভাবে এই যে যতগুলো আমাদের স্টিমুলাস প্যাকেজ যতগুলো হবে কিংবা যতগুলো রেস্কিউ প্ল্যানিং হবে, তার মধ্যে প্রতিটা প্যারাগ্রাফে কিংবা প্রতিটা প্যাকেজের মধ্যে যদি গ্রিনের ব্যাপারটা এনশিওর করে যাওয়ার বিষয়টা না থাকে, ডেফিনেটলি উই আর গোয়িং টু ক্রিয়েট আনাদার ড্যামেজ। এটার মধ্যে কিন্তু কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমি এখন এই পর্যন্ত বললাম যে আমাদেরকে
এখানে বর্জ্য ব্যবস্থাপনা, এখানে রিনিউয়েবল এনার্জি, এখানে আমাদের যে বিভিন্ন জায়গা থেকে যে 50-60 লক্ষ শ্রমিক অলরেডি আমরা শুনতে পাচ্ছি বেকার হয়ে যাবে কিংবা বেকার হয়ে গেছে, এই লোকগুলোকে যে আপনার যদি ফার্দার যদি আমাদেরকে আবার নতুন করে প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান করতে হয়, আমরা তো জানি যে ডাইরেক্টলি গ্রিন অথবা লিটারালি গ্রিন বলতে যে সেক্টরটা কৃষি সেক্টর, এর থেকে বেশি দ্রুত এমপ্লয়মেন্ট ক্রিয়েশনে সক্ষম আর কোনো সেক্টর এখনো পর্যন্ত বাংলাদেশের জন্য নেই। তো সুতরাং আমাদেরকে ডেফিনেটলি প্রণোদনা বলি কিংবা রেস্কিউ প্ল্যানিং বলি, তার সর্বপ্রথম মনোযোগটা দিতে হবে ডেফিনেটলি টু দ্য ডাইরেক্ট এগ্রিকালচার। এখন এগ্রিকালচারাল প্রোডাকশন এবং এগ্রিকালচারাল অন্যান্য যেই উপযোগ, তার আপস্ট্রিম ডাউনস্ট্রিম সবগুলো অ্যাক্টিভিটিকে কিভাবে আমরা এখানে পুরো জিনিসটাকে প্যাকেজের আওতায় আনবো, এটা আমাদেরকে এখন নির্ধারণ করতে হবে। এখানে আমি এগ্রিকালচারাল প্রোডাকশন বলতে, এগ্রিকালচার সেক্টর বলতে শুধুমাত্র প্রোডাকশন নয়, এটাকে বিপণন, এটাকে এটার মধ্যে ট্রান্সপোর্টেশন, এটার মধ্যে যতগুলো ইনপুট মার্কেটিং, এটার মধ্যে যতগুলো আউটপুট মার্কেটিং, সবগুলোর মধ্যেই কিন্তু আমাকে কিন্তু কিছু না কিছু স্টিমুলাস এবং কিছু না কিছু রেস্কিউ প্ল্যানিং এর পার্টের মধ্যে এটাকে ইনক্লুড করতে হবে। তাহলে পরে যে আমরা কিন্তু রিয়েলি আমরা আমাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে পারবো। এবং আমাদের সবচেয়ে বড় যে থ্রেটটা আসতে যাচ্ছে, যে বিদেশ থেকে শোনা যাচ্ছে যে কম করে হলেও 30-40 লক্ষ লোক ফেরত আসতে যাচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট মার্কেট থেকে, আর আমাদের নিজেদের মার্কেটে প্রায় 40-50 লক্ষ লোক বেকার হতে যাচ্ছে নানাবিধ কারণে। যেহেতু আমাদের অনেক প্রোডাক্টিভ সেক্টর, এক্সপোর্ট সেক্টর, ইম্পোর্ট সেক্টর অনেকগুলোতেই আমরা থ্রেটের মধ্যে পড়ে যাব। সুতরাং এই দুইটাকে যদি কোঅপ করতে হয় অত্যন্ত দ্রুত, যদি আমরা কোনো ফার্দার আরেকটা হ্যাভক দেখতে না চাই, যেটা বলা হয় যে অব্যবস্থাপনা, দুর্নীতি, চুরি, ডাকাতি, রাহাজানি, এগুলোর বৃদ্ধি যদি দেখতে না চাই, তাহলে অত্যন্ত দ্রুত খুব স্বল্প আয় হলেও আমাদের এমপ্লয়মেন্টে যেতে হবে। আর এমপ্লয়মেন্টে যেতে গেলে আমি প্রাথমিকভাবে বলবো যে ডেফিনেটলি এগ্রিকালচার, ওয়াইডার এগ্রিকালচার সেক্টর, এগ্রিকালচার প্রোডাকশন থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, সবগুলোতে আমার মনে যে রিভাইজ মনোযোগ দিতে হবে এবং ডেফিনেটলি সবগুলা ব্যবস্থাপনায় রি ইঞ্জিনিয়ারিং এর চিন্তা এখন থেকেই করতে হবে। থ্যাংক ইউ। আপনি বেশ ইম্পর্টেন্ট একটা বিষয় উপস্থাপন করেছেন। আসলে এখন প্রায়োরিটি দেওয়ার বিষয়টা খুব ইম্পর্টেন্ট, কারণ এখন আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু অনেক সেক্টর রয়েছে ইন্ডাস্ট্রি, সেই সবগুলো সেক্টরকে তো হয়তো আমরা অ্যাড্রেস করতে পারবো, বাট পার্টিকুলারলি যেটা অ্যাড্রেস করলে আমরা বেশি বেনিফিট পাবো সেটাতে অ্যাড্রেস করাটা ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে ডেফিনেটলি এগ্রিকালচারটা আমাদের কাছে বড় একটি সেক্টর। আমি এই পর্যায়ে আমাদের গ্রিন বা সাস্টেনেবল ফাইন্যান্সিং নিয়ে গবেষক ডক্টর জুলফিকার হাসান সাহেবকে জানতে চাইবো যে আপনার দৃষ্টিতে ফাইন্যান্সিং এর পয়েন্ট অফ ভিউতে আসলে গভর্নমেন্টের প্রায়োরিটি সাইডটা কোথায় ফোকাস করা দরকার, আপনার কাছ থেকে যদি আপনি অপিনিয়ন দিতেন। ধন্যবাদ জনাব লুৎফর রহমান এবং আলোচক বৃন্দ। আমি এটার আলোচনায় যাওয়ার আগে একটু পরিস্থিতি নিয়ে একটু কথা বলি। যে আমরা এমন সময় আলোচনা করতেছি যখন আমাদের দেশে অ্যাকচুয়ালি দুটো বড় সমস্যা আমরা ফেস করতেছি। একটা হচ্ছে যে মানুষের মুখে আমাদের খাবার দিতে হবে, আর একটা হচ্ছে এই করোনা প্যান্ডেমিকটার মোকাবেলা করতে হবে। আমি যেটা মনে করি যে সরকারি হোক কিংবা বেসরকারি হোক, আমরা যারাই হই, আমাদেরকে একই সাথে এই দুটো জিনিসের মোকাবেলা করে এখন আগাতে হবে। কোনোটাকে বাদ দিয়ে আমাদের পক্ষে এই মুহূর্তে আগানো সম্ভব না। লকডাউনে অনেকগুলো সমস্যা আমরা ফেস করেছি। মানুষ কর্মহীন হয়ে যাচ্ছে, মানুষের হাতে টাকা নেই, খাদ্য সামগ্রীর অভাব দেখা দিচ্ছে। আমরা একই সাথে অনেকগুলো মানুষের ভিতরে আমরা অনেকগুলো মানুষ খুঁজে পেয়েছি। আমাদের যে সমস্যাটা ছিল এই সিজনে, এই যে বৈশাখ মাসটা চলে আসলো, অন্য বছরগুলিতে চৈত্র বৈশাখ মাসে যেই পরিমাণে কালবৈশাখী হয়, প্রকৃতির উপরে যে ঝাপটাটা যায়, কৃষিখাতে আমাদের যেই পরিমাণ সমস্যাটা তৈরি হয়, আমরা বলবো যে এবার আমরা সেই ধরনের সমস্যা তেমন একটা পড়ি নাই। যদি আমরা খোঁজখবর নেই, তাহলে কালবৈশাখীর পরিমাণটা এবার যথেষ্ট পরিমাণে কম। এখন পর্যন্ত এই ফসল উত্তোলনের সময় শিলাবৃষ্টি নামে যে প্রাকৃতিক আঘাতটা হয়, সেটা কিন্তু কম্পারেটিভলি অনেক কম। যার ফলে প্রকৃতি আমাদেরকে আঘাত করার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদেরকে, মানে আমি বলবো যে প্রকৃতি আমাদেরকে ছাড় দিয়েছে। প্রতিশোধ নেওয়ার পরিবর্তে প্রকৃতি আমাদেরকে সহযোগিতা করেছে। এই সহযোগিতাটা থেকে কিন্তু আমরা গ্রিন ফাইন্যান্সিং এর কিছু সুযোগ আমরা গ্রহণ করতে পারি। হাওর অঞ্চলে নর্মালি ঝড় বৃষ্টি হলে কিংবা বন্যা বাদল হলে ফসল উত্তোলনে আমাদের সমস্যা হয়। 90% ফসল আমরা তুলে আনতে পেরেছি। এখন সরকার যে বিশাল প্রণোদনাটা দিয়েছে, সেই প্রণোদনার ক্ষেত্রে এই উত্তোলনের মূল যে সমস্যাটা আমাদের হবে, সেটা আমাদের দেশের চিরকালীন সমস্যা, সেটা হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন।
যার হাতে স্যার যেটা বলেন, পিবিআর স্যার যেটা বলেন যে যার হাতে যেটা যাওয়ার দরকার তার হাতে সেটা অ্যাকচুয়ালি যাবে কিনা, এই না যাওয়াটা আমাদের জন্য সমস্যা হতে পারে। আমি লুৎফর রহমান সানি সাহেব গ্রামের কিছু কথা আপনাকে বলি যে এনার্জি যদি সেভ করতে হয়, আমার স্টুডেন্ট আমাকে যেটা বললো যে স্যার যেই বাড়িগুলোতে আমাদের সোলার প্যানেল আছে সেখানে আমাদের সমস্যা তেমন একটা হচ্ছে না, যে বাড়িগুলোতে জাস্ট পল্লী বিদ্যুৎ আছে তারা আমাদের সমস্যা করতেছে। 12 থেকে 14 ঘন্টা আমরা বিদ্যুৎ পাই না, অনেক সময় আমরা মোবাইলে চার্জ দিতে পারি না, ক্লাসে অংশ নিতে পারি না। আমি যাদের মোবাইল ব্যাংকিং আছে এরা ফান্ড ট্রান্সফার করবে, তারা ফান্ড ট্রান্সফার করতে পারে না, যারা ফান্ড উত্তোলন করতে পারে না। কিন্তু যাদের সোলার প্যানেল আছে তাদের কিন্তু এই সমস্যাটা আবার হচ্ছে না, তারা কিন্তু মোবাইলে চার্জ দিতে পারতেছে। তার মানে রিনিউয়েবল এনার্জির একটা ডিমান্ড বাংলাদেশে তৈরি হয়েছে, এবং সেই ক্ষেত্রে যদি সরকারের এই প্রণোদনাটা এই মুহূর্তে যদি একটা অংশ ওইখানে রেখে দেয় তাহলে কিন্তু মানুষ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাস্টেইন করতে পারবে। আমি কয়েকটা ভালো সংবাদ দিয়ে শুরু করতে চাই যে যদিও করোনা আমাদেরকে অনেকগুলো বিপদে ফেলেছে, কিন্তু আমরা এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে আছি যেখানে মানুষের মনটা অনেকটা নরম থাকতেছে। যদি আমরা মানে সরকারি বেসরকারি সহযোগিতার দিকে তাকাই, সরকারের প্রণোদনার পাশাপাশি বেসরকারি খাতে এবং অরাজনৈতিক খাতে সহযোগিতার পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। ধর্মীয় দৃষ্টিভঙ্গি যদি আমরা চিন্তা করি, দুটো ভালো সিচুয়েশন আমাদের সামনে, একটা হচ্ছে রমজানের ঈদ, আরেকটা হচ্ছে সামনে কুরবানির ঈদ। তো নর্মালি আমরা দেখা যায় যে পায়ে যে জুতাটা আমরা দিই অনেক সময় র্যাক্সিনের তৈরি, কিন্তু চামড়ার তৈরি জুতার জন্য আমাদের এই কুরবানি ঈদটা খুব সহযোগিতা করে। মানুষের কাছে পারচেসিং পাওয়ারটা ট্রান্সফার করার জন্য এই রমজানের ঈদের সময় আমরা যেই পরিমাণ জাকাত ফিতরা এই দেশের লোকজন দেয়, সহযোগিতা দেয়, সেই জাকাত ফিতরার এই সময়টার ফলে সরকারের কিন্তু এই প্রণোদনার চাপটা কিন্তু অনেকটা কমে গেছে। আপনি নিজের অভিজ্ঞতা থেকে দেখবেন। এখন এই চাপটাকে কিছু কিছু ক্ষেত্রে একটু আমরা ট্রান্সফার করতে পারি, গ্রিন এনার্জি বলেন, গ্রিন ফাইন্যান্সিং বলেন, সেটা কিন্তু আমরা কনভার্ট করতে পারি। আমাদের দেশের এই মানে 17 কোটি মানুষের ভিতরে প্রায় 9 কোটি মানুষ হচ্ছে আমরা কি কর্মক্ষম মানুষ, যেটা পৃথিবীর অন্য কোথাও নাই, যাদের বয়স 18 থেকে 50। উন্নত বিশ্বে কিন্তু মানে অ্যাবাভ 60 বয়সের লোকজনের পরিমাণটা অনেক বেশি, যার ফলে তাদের কিন্তু কর্মক্ষম লোকের পরিমাণটা আস্তে আস্তে কমতেছে। এবং সেই দেশে এই করোনা প্যান্ডেমিক কিন্তু মৃত্যুর হার যাদের বেশি, তাদের বয়স কিন্তু 60-এর বেশি, ওই দেশে এই জন্যই বেশি পরিমাণে লোক মারা গেছে। আমাদের দেশে কিন্তু যদি আমরা মৃত্যুর হারটা দেখি যে এখন পর্যন্ত অপেক্ষাকৃত কম আছে, এবং আমাদের কর্মক্ষম লোকগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে হলে কিন্তু তারা তাদের কর্মক্ষেত্রে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই যে করোনা আমাদের কিছু অভ্যাস পরিবর্তন করে দিয়েছে। আমি এখন যে রুমটা থেকে আপনাদের সাথে কথা বলছি এই রুমে কিন্তু কোনো এসি নেই, কিন্তু আমি যখন অফিসে যাই, এই প্রসঙ্গে আপনি একটু আগেই বলছিলেন স্যারের সাথে যে সরকারি অফিস আদালতে এসির ব্যবহারটা কমবে কিনা, কিন্তু আমি যখন ইউনিভার্সিটিতে যাব তখন কিন্তু এসি ছাড়া মানে আমরা চলতে অভ্যস্ত না, কিন্তু বাসায় কিন্তু আমার অভ্যস্ত হয়ে গেল এখন, এই যে আমি 7-8 ঘন্টা থাকতেছি। মানে করোনা আমাদের একটা লাইফস্টাইল, একটা অভ্যাসের কিন্তু পরিবর্তন এনে দিচ্ছে। এই পরিবর্তনটাকে যদি আমরা আমাদের অফিস আদালতে একটু ব্যবহার করতে পারি তাহলে কিন্তু চাপটা কমবে, এবং অবশ্যই গ্রিন ফাইন্যান্সিং, গ্রিন এনার্জিতে আমরা আসতে পারবো। আমাদের শুধু এটা না, আমি বলবো যে খাদ্যাভ্যাসে আমাদের পরিবর্তন আসছে। আমরা যখন কর্মস্থলে থাকতাম তখন কিন্তু আমরা ফাস্ট ফুড ছাড়া কিছু খেতে চাইতাম না, এখন কিন্তু প্রাকৃতিক ফুডের দিকে আমরা চলে আসতেছি। তাহলে এই ক্ষেত্রে দেখেন যে আমাদের মানি সেভ হচ্ছে, আমাদের শারীরিক সুস্থতা চলে আসতেছে, অভ্যাসটা আমাদের পরিবর্তন হচ্ছে। তো সরকার শুধুমাত্র আর্থিক প্রণোদনা দিবে এটা না, প্রণোদনার তো অনেকগুলো বিষয় থাকে। হ্যাঁ, তাকে তো মানসিক প্রণোদনা দিতে হবে, মানুষকে সাহস দিতে হবে, মানুষকে শিখাতে হবে কি করতে হবে না হবে। তো সরকার, আমরা আশা করব যে আমাদের এই আজকের এই আলোচনা থেকে আমরা হয়তো এমন কিছু সরকারকে বলতে পারবো যে আপনি পলিসির ক্ষেত্রে এমন কিছু নেন যেখানে মানুষ প্রাকৃতিক জিনিসগুলি বারবার বেশি করে ব্যবহার করতে পারবে, প্রকৃতিকে ধ্বংস না করে। এই ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই করোনাকে নিয়ে প্রথম যে ভাষণটা ছিল সেই ভাষণ নিয়ে একটা কথা বলেছিলেন যে আপনারা আপনাদের বাড়িতে আশেপাশে, ইভেন আপনাদের বাসার আশেপাশে একটা ফোঁটা জায়গাও আপনারা অনাবাদি রাখবেন না। তার মানে আমরা যদি কিছু না কিছু গাছ লাগাই, সেটা খাদ্যশস্য হোক, ফল ফসল হোক, অন্য কিছু হোক, তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের মানে অর্থ এবং এনার্জি সেভ হবে। আমাদের খাদ্যের যে অভাবটা থাকবে সেটা কিন্তু অনেকটা মিটে আসবে। আমি আশা করব যে সরকার, মানুষ এবং আমরা যারা আছি সবাই মিলে আমরা এই দিকগুলিতে আরো অনেক বেশি নজর দিই। ডক্টর জুলফিকার হাসান, আপনার যে পয়েন্টগুলো নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ, এবং আপনি যথার্থ বলেছেন যে
এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, যদি আমরা আমাদের আশেপাশটাকে ইউটিলাইজ করি, অর্থাৎ প্রতিটি ইঞ্চিকে মাটিকে যদি আমরা ইউটিলাইজ করি, এখন শহরে যারা আছে তারা মনে করতে পারি যে আমাদের গাছ লাগানোর সুযোগ কোথায়? গাছ লাগানোর সুযোগ শহরেও এখন রয়েছে, রুফটপে বা বারান্দাতে, বিভিন্ন জায়গাতে। এতে যেমন ভাবে আমরা আমাদের মানে ন্যাচারালি আমরা একটা বেনিফিট পাবো, কার্বন ডাই অক্সাইডের এমিশন আমরা কম ফেস করবো, প্লাস এনভায়রনমেন্টটা আমাদের কুল হবে। তো আমি আবার একটু সাইফুল হক স্যারের কাছে যাব। স্যার, ডক্টর জুলফিকার হাসান যেটা বললেন যে আমাদের সোলার পাওয়ারের ইউটিলাইজেশন বা ইউজের যে প্রান্তিক লেভেলের যে বেনিফিটটা, অর্থাৎ পল্লী বিদ্যুৎ যেটা আমরা আমাদের গ্রামের লোকজন ইউজ করছেন, তারা কিন্তু পল্লী বিদ্যুতের চেয়ে সোলারের কমফোর্ট ফিল করছেন বেশি। তো আপনারা তো স্যার এই সোলার পাওয়ার নিয়ে গত 20 বা 25 বছর ধরে মুভমেন্ট করে আসতেছেন এই আপনাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে। তো আপনাদের এই বিষয়টাকে আরো মানে গতিশীল করার জন্য বা এই সাকসেসটাকে ধরে রাখার জন্য বা এই কোভিড-19 এর যে ইকোনমিক রেস্কিউ প্ল্যানে আরো কিভাবে সোলার ইউটিলাইজ মানে ইউজটাকে বাড়ানো যায়, এই ব্যাপারে স্যার আপনাদের কোনো পরামর্শ আছে কিনা গভর্নমেন্ট লেভেলে? আসতে পারে যে যখন এনার্জি ক্রাইসিস হবে, সেই জন্য আমাদের আপৎকালীন ব্যবস্থা হিসাবে এটাকে ধরে রাখতে হবে, চর্চা থাকবে। এবং সেটা অলরেডি প্রমাণ তো পেলেনি যে অনেকের হয়তো সাপ্লাই নেই এবং যারা সোলার ছিল তারা ভালো আছে। এটাকে আমাদেরকে ঠিকমতো হাইলাইট করতে হবে এবং এটা নির্ভরযোগ্যতা এবং এটা সাপ্লাই লাইনটা ঠিক রাখতে হবে। তারপরে আমাদের যেটা কৃষির কথা আসলো, কৃষিতে তো সোলার এনার্জি বিরাট একটা ইউজ আছে, তাই না? আপনার ইরিগেশন থেকে শুরু করে অনেক কিছুতে বিভিন্ন রকম যন্ত্রপাতি প্রসেসিং এ সোলার এনার্জি লাগে। তো আপনার রিনিউয়েবল এনার্জি বা সোলার এনার্জি এমন কোনো জায়গা নেই যেখানে ব্যবহার হয় না, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা আমরা ঠিকভাবে ব্যবহার করছি কিনা এবং ব্যবহার করার মতো আমাদের সক্ষমতাটা তৈরি করতে হবে, সকল লেভেলে যে আমরা করতে পারি, আমাদের যেন অন্য পর মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, নিজেরাই করতে পারি। তো সেইভাবে আমাদেরকে এই আপৎকালীন হিসাবেই এই রিনিউয়েবল এনার্জিটাকে একদম লাইফস্টাইলের ভিতর নিয়ে আসতে হবে। আস্তে আস্তে ওটা বুঝাতে হবে যে এটা কোনো লাক্সারি না। অনেকে মনে করে রিনিউয়েবল কি দরকার, এখন তো 99% তো বিদ্যুৎ এসেই গেছে, কিন্তু এই বিদ্যুতের কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় এটা ডিজাস্টার হলে বন্ধ হয়ে যায়। এটা আমরা প্রতিদিনই দেখি বাংলাদেশে। হ্যাঁ, আমাদের সবাই বাসায় কারেন্ট যায় আসে করে, এটা একটা সত্যি কথা। ঝড় বৃষ্টি হলে তো আরো দীর্ঘ সময় থাকে প্রত্যেকটা জায়গায়, এবং আপনার চারপাশে বলেন, আপনার খাদ্যতে বলেন, প্রত্যেকটা জায়গায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার আছে। তো চিন্তা করলেই আমরা এগুলি বুঝতে পারবো এবং এগুলি যদি আমরা একদম স্কুল লেভেল থেকে এগুলিকে আস্তে আস্তে এডুকেশন দিয়ে আস্তে আস্তে মানুষের মনের ভিতরে ঢুকে দিতে পারি, তাহলে পরে এটার জন্য বেশি আর কষ্ট করতে হবে। তখন মানুষ নিজেই এটার প্রতি আগ্রহী হবে এবং বুঝবে যেটা করলে সুবিধা কি। এবং এই যে এক্সাম্পলটা যে না করলে কি হয়, তখন 100 বছর আগে যে আমাদের একটা এই যে যে মহামারী এসেছিল সেটা কিন্তু আমরা সবাই ভুলে গেছিলাম, কিন্তু এটা যদি আমাদের পাঠ্যপুস্তকে রেগুলার দেওয়া থাকতো, আমাদের প্রস্তুতি থাকতো, কিন্তু আমরা সেগুলি করিনি। যেটা ভুল হয়েছে হয়েছে, কিন্তু আগামীর জন্য আমাদেরকে সবসময় পিছনের ইতিহাস এবং ক্রাইসিসকে হ্যান্ডেল করার জন্য কি কি প্রস্তুতি নিয়ে রাখতে হবে সেগুলিকে আমাদের সবসময় আমাদের চর্চার ভিতরে রাখতে হবে। এটা হলো আমাদের সবচেয়ে বড় বিষয়, সেটা আমাদের খেয়াল করতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার আপনাকে আপনার মতামতের জন্য। আমরা একটা নিউজ দেখছিলাম স্যার, কোভিড-19 উইল স্লো দ্য গ্লোবাল শিফট টু রিনিউয়েবল এনার্জি বাট ক্যান্ট স্টপ ইট। তো এই বিষয়টা স্যার মানে আপনার দৃষ্টিতে আপনি কি মনে করছেন যে আসলে কি এই কোভিড-19 আমাদের এই রিনিউয়েবল এনার্জির যে ডেভেলপমেন্টটা, এটা কি কোনোভাবে স্লো ডাউন করার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে স্লো ডাউন হবে কিনা, বা এটা কতটুকু সম্ভাবনা আছে? এটা আমাদের দেশেও হতে পারে, কারণ সরকার এখন সব ডেভেলপমেন্ট ফান্ড গুলিকে ডাইভার্ট করছে অন্যরকম অন্যদিকে, যেমন ধর রেস্কিউ প্ল্যানে, তারপরে অন্যান্য যেসব প্রায়োরিটি আছে হেলথে। তো সেইখানে আমাদের বলতে হবে যে অবশ্যই কিছু শিফট হবে, কিন্তু বন্ধ করা যাবে না, এটাকে মেনটেন করে যেতে হবে। এখন ইমিডিয়েটলি হয়তো পুরো মাত্রা আমরা পারবো না, কিন্তু আস্তে আস্তে আবার আমরা আগের পর্যায়ে চলে আসবো, সেই জিনিসটা আমাকে বলে যেতে হবে পারে। আমি আবার একটু একিউএম কিবরিয়া সাহেবের কাছে আসবো, আপনার অ্যাডিশনাল কোনো ইনফরমেশন শেয়ার করা আছে কিনা? খুব অত্যন্ত মানে ইম্পর্টেন্ট এন্ড খুব মূল্যবান কতগুলো দিক এসছে। আমার মনে হয় যে আমরা তো এই ধরনের জিনিসগুলোকে পলিসি মেকারদের দৃষ্টির সামনে এখনই নিয়ে যাওয়ার আবশ্যকতা আছে। যেমন আমি একটুখানি করি যে কোভিড-19 কিন্তু আমাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনায় আমাদেরকে ডেফিনেটলি আরো গভীর মনোযোগী হতে হবে। আমাদের এই বর্তমান এই যে অতি প্রাচীনকালীন যে বর্জ্য ব্যবস্থাপনা, আর কোনো মতে এটাকে ওই যে কিছু লোক এসে ড্রাম দিয়ে নিয়ে যায়, এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না। এবং
এই এইটা এই বর্জ্য ব্যবস্থাপনা বলতে আমি কিন্তু শুধুমাত্র এটাকে নিয়ে যাওয়া বলছি না, এটাকে নেওয়া, ডিসপোজাল করা, রিসাইক্লিং করা। যেমন আমরা জানি যে ওয়েস্ট টু এনার্জি, ওয়েস্ট থেকে এনার্জি তৈরি করা, এটা কিন্তু ইউরোপিয়ান কনসেপ্ট। যারা অ্যাফ্লুয়েন্ট এনার্জিতে মধ্যে বসবাস করে তারা এটা করছে কিন্তু নট অনলি টু গেট সাম এনার্জি অ্যাট এ লোয়ার কস্ট, রাদার তাদের যে মূল অ্যাটেনশন সেটা হলো গিয়ে যে এটার মাধ্যমে তারা কিন্তু তাদের পরিবেশকে যেগুলো রিসাইকেল হওয়ার, যেভাবে যেটা প্লাস্টিক ম্যাটেরিয়াল রিসাইকেল করে আপনার কি বলে কোনো একটা কেমিক্যাল তৈরি হয়ে যাচ্ছে আর ওয়েস্ট থেকে এনার্জি তৈরি হয়ে যাচ্ছে, এটার মাধ্যমে কিন্তু ওরা গোটা জিনিসটাকে ব্যবস্থাপনা করছে, ওয়েস্টের রিসাইকেলটাকে তারা নিশ্চিত করছে। আমাদের ওয়েস্ট ব্যবস্থাপনা এইটা রিনিউয়েবল এনার্জির একটা একটা অঙ্গ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাও বোধহয় একটা প্রধান অঙ্গের মতন করে বিবেচনা করার অবকাশ আমাদের এখন থেকেই নিতে হবে। এবং এই ক্ষেত্রে মনোযোগ এবং কি বলা হয় যে আপনার বিনিয়োগ, দুটাই বোধহয় এখানে আমাদেরকে গ্রিন প্রায়োরিটাইজ করার জন্য কাজে লাগবে। আর এই ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে গেলে একটুখানি চলে আসে, যদিও এই একেবারে সরাসরি এনার্জির বাইরে। আমরা এবারে আমাদের এই যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কি ঘটালাম, যে হসপিটালগুলোকে আমরা ব্যবহার করলাম হলো গিয়ে কোভিড ডিটেক্ট করার কাজে। ভাইরাস আমরা জানি যে ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট দুইটা কিন্তু দুইটা আলাদা, মোটা দাগের দুইটা আলাদা ক্ষেত্র। এই দুইটা আলাদা ক্ষেত্রের মধ্যে আমাদের দেশে হসপিটালের অন্তত পক্ষে দ্বিগুণ আছে হলো গিয়ে ডায়াগনস্টিক সেন্টার। আজও পর্যন্ত কিন্তু ডায়াগনস্টিক সেন্টারকে এই ডিটেকশনের কাজে ব্যবহার করা হবে কিংবা করা যাবে, কিংবা এত বড় বড় রীতিমতো রেপুটেড কতগুলো ব্র্যান্ডেড ডায়াগনস্টিক সেন্টার হয়ে গেছে বাংলাদেশে, এখন তাদের কাউকে কিন্তু এখন পর্যন্ত ডাকাও হয়নি, ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়নি। তার মানে কি এক ধরনের পাশ কাটিয়ে যাওয়ার কিংবা ভুলে যাওয়ার মতন একটা কি বলে আপনার প্রবণতা আসছে। আমরা জানি যে ভালনারেবল গোষ্ঠীর কাছে পৌঁছাতে গেলে এনজিও গত 40 বছরের যে প্রুভেন ট্র্যাক রেকর্ড বাংলাদেশে, সাকসেস রেকর্ড, এইটাকেও কোথায় যেন ইগনোর করলাম। এখন যদি আমরা গ্রিনকে চাই, গ্রিন এনার্জিকে চাই, রিনিউয়েবল এনার্জি চাই, অথবা একেবারে ক্যাশ টাকা পৌঁছাতে চাই, খাদ্য পৌঁছাতে চাই, আমাদের কিন্তু জানা যে এরাই সবচেয়ে বেশি দ্রুত পৌঁছাতে পারে, রাইটলি পৌঁছাতে পারে। তাকে মনিটর করার জন্য হয়তো গভর্নমেন্ট সেক্টর কিংবা অন্য সেক্টররা উপর থেকে দৃষ্টি রাখতে পারেন, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমরা জানি না যে এনজিও সেক্টরকে ব্যবহারের জন্য এই ক্ষেত্রে সরকার কিংবা আমাদের পলিসি মেকারদের কি পরিকল্পনা। আর এই ধরনের সময় এই বিস্মৃত হওয়াটা, যে এই যে বিস্মৃত হয়ে যাই আমরা, যে আমাদের একটা বিশাল শক্তি রয়ে গেছে, ওইটাকে বিস্মৃত হয়ে আমরা অন্য দিক দিয়ে হাঁটতে থাকি। আমার ভয় লাগছে যে গ্রিন টেক ফাউন্ডেশনের যে চমৎকার যে ইয়েটা দিয়েছেন আপনারা, যে গ্রিন মাস্ট অথবা গ্রিন ফাস্ট, এই জিনিসটাকে প্রায়োরিটাইজ করার কথাটা রেস্কিউ প্ল্যানিং করার সময় আমরা কি আরেকবার আমাদেরকে এটা এই লাইব্রেরি এইখানে আপনার কি বলে যে এইখানটা থেকে মনোযোগটা সরে যায় কিনা। কেন আমাদের কিন্তু মনে রাখতে হবে যে প্যান্ডেমিক গুলো যেগুলো আসে, এটা কিন্তু প্রথম ধাক্কাটা হয়তো 6 মাস 1 বছর, কিন্তু আমাদেরকে এখান থেকে কিন্তু ডেঙ্গুর ধাক্কা এখনো যায়নি। মানে এটা 10-15 বছর স্টে করে। তার মানে আমাদের প্রস্তুতি গুলা কিন্তু 10-15 বছর মিনিমাম এই শুধুমাত্র কোভিডকে মোকাবেলা করব। তার পাশাপাশি আমাদের অর্থনৈতিক যে বিপর্যয়, দুইটা মোকাবেলা করতে গেলে আমাদের যে কোনো প্ল্যানে তড়িঘড়ি কোনো এখানে কিন্তু কোনো কাজের সুযোগ নাই। এখানে কিন্তু আমাদেরকে ইনহ্যারেন্ট স্ট্রেংথকে সামনে চলে আসবে। গ্রিন ফার্স্ট, সেই জন্য বারবারই বলছি যে গ্রিন ফার্স্ট শুধুই মাত্র যে এটা যে একটা বাড়তি অ্যাডিটিভ স্লোগান তাহা নয়, এটাই যে প্রায়োরিটি। এটাকে প্রায়োরিটি দিলেই যে আপনি প্রায়োরিটিটাতে পৌঁছাতে পারবেন। এই মেসেজটা কিভাবে পৌঁছানো যায়, এটার জন্য আমি তো ডেফিনেটলি আমার এখানে যারা গবেষক যারা আছেন এবং আপনাদের মতন যারা এটার মধ্যে মোটিভেটিং জব ফাংশনস করছেন, তাদেরকে বাড়তিভাবে ইয়ে করব। আমাদের নতুন অর্থ ব্যবস্থায় আমরা যে জিনিসটা আমরা ইয়ে করছি, যে আমাদের যে লার্জেস্ট ডেল্টা পৃথিবীর, এই লার্জেস্ট ডেল্টার কিন্তু আরেকটা নাম গ্রিন ডেল্টা। এই লার্জেস্ট ডেল্টাকেই পৃথিবীর লার্জেস্ট ডেল্টা অ্যাজ ওয়েল এজ গ্রিন ডেল্টা, এটা হলো বাংলাদেশের কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা কিন্তু সিগনেচার টিউন অথবা পরিচয় বলতে পারেন। এই আত্মপরিচয়টাকে আরেকবার সামনে, খুব তীব্রভাবে সামনে আনাটা আমার কাছে মনে হচ্ছে, আমি তাগাদা অনুভব করছি। এক্ষেত্রে আমাদের এই প্রণোদনা লক্ষ্যের দিকে যদি যাই, এই প্রণোদনা আমাদেরকে আরেকবার ইয়ে করছে যে এখানেও কি লিটারালি গ্রিন কিংবা ওই জায়গাটাকে আমরা কি প্রায়োরিটি দিলাম, নাকি না আমরা প্রণোদনা দেওয়ার সময় ওই সোকল যেগুলো আমাদের যেগুলা লিডিং সেক্টর বলতে যেগুলো মিন করি সেগুলাকেই দিলাম। আসলে গ্রিন সেক্টরটাকে সামনে আনতে হবে, কেননা আমাদেরকে গ্রিন সেক্টর সামনে আনলেই বাকিগুলোতে গ্রিন এনশিওর করতে হবে। আমি তো মনে করি যে সমস্ত প্রণোদনার মধ্যে গ্রিন এলিমেন্টকে এনশিওর করার ব্যাপারটা
কিভাবে করা যেতে পারে ডেফিনেটলি আমাদের গবেষক এবং আপনাদের যারা টেকনোলজি নিয়ে কাজ করছেন তারা বলবেন, তাদেরকে এখানে একটা বড় ভূমিকা রাখতে হবে। এখন রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমরা যেটা ফিল করছি যে আমরা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড যে রিনিউয়েবল এনার্জি এটাকে নিয়ে না ভেবে পৃথিবী জুড়ে যে ভাবনাটা হচ্ছে, ইতিমধ্যে আপনারাও কিছুটা করছেন, যে আমাদের যে এতগুলো স্টেডিয়াম, এতগুলো কবরস্থান, এতগুলো হাওর বাওর বিল খাল এগুলো রয়ে গেছে, এগুলোর মধ্যে কিভাবে আমরা রিনিউয়েবল এনার্জি গুলো দিয়ে আমাদের ন্যাশনাল গ্রিডের মধ্যে পৌঁছাতে পারবো। এবং ডেফিনেটলি এটার মধ্যে কিন্তু যদি ছোট হয় তাহলে ছোট ব্যবসা, কিংবা বড় হলে বড় ব্যবসা, গোটা জিনিসটার মধ্যে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিটা আনতে পারলে ইট উইল বি মোর সাস্টেনেবল টু দা সাস্টেনেবল এনার্জি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, দুই ক্ষেত্রেই। আর একটা শেষ ব্যবস্থা আমি বলবো যে আগামী দিনগুলোতে স্বাস্থ্য ব্যবস্থার একটা কিন্তু বিস্তৃতি এবং পুনর্গঠন, এটা কিন্তু রেস্কিউ প্ল্যানিং এর একটা বড় অংশ হবে, এর মধ্যে কিন্তু কোনো সন্দেহ নাই, আমি যেটা ফিল করছি। কারণ অলরেডি ওই সাউন্ডটা আমরা পাচ্ছি যে জায়গা থেকে। আর সেখানে টেকনোলজি একটা বড় ভূমিকা রাখবে। ওই রেস্কিউ প্ল্যানিং এ স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে টেকনোলজি একটা বড় ভূমিকা রাখবে। এখন থেকে আমাদেরকে ক্লু বের করে দিতে হবে, মানে অর্গানাইজেশন লাইক গ্রিনটেক ফাউন্ডেশন, যে এইখানে এই যে টেকনোলজি, এই যে স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠন করতে যাচ্ছেন আপনারা, এখানে কোথায় কোথায় যে এলিমেন্ট গুলো গ্রিন, সেগুলোকে ইনশিওর করার জায়গাগুলো কোথায়, যাতে করে আমরা কাজ হয়ে যাওয়ার পরে না যে আমরা আগেই তাদেরকে নক করতে পারি যে এখানে যান, এখানে এখানে আপনি গ্রিন ইনশিওর করে আসেন। আসলে আমাদেরকে চিহ্নিত করতে হবে, জায়গা চিহ্নিত করতে হবে। আমি যে জিনিসটা বলছি যে ইফেক্টিভলি গ্রিন, এটা কিন্তু আসলে ওই যে একটা বিশাল আপনার যে গোলক ধাঁধার যে কতগুলো থাকে না, আমাদের যে টানেলের মধ্যে গোলক ধাঁধা অনেকগুলা মুখ, তো ওইখানে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে 10টা মুখের মধ্যে অন্তত 2টা মুখ আপনি এনশিওর করেন, যেটা দুই মুখের শেষ মাথায় কিছু না কিছু গ্রিন আছে। ওই গ্রিন গুলাকে আমরা খুঁজে পেতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই পর্যায়ে সর্বশেষ ডক্টর জুলফিকার হাসানের কাছে আবার একটু আপনার এডিশনাল কোনো ইনফরমেশন বা পয়েন্টস আছে কিনা, যে আমরা আর কি কি অ্যাড করতে পারি আপনার আলোচনায়, প্লিজ। ধন্যবাদ। আমার মনে হয় যে স্যারের কথার মাধ্যমে অনেকগুলো ভালো পয়েন্ট চলে আসছে। প্রণোদনার যে বিষয়টা, আমি এটা আরেকবার বলতে চাই যে সরকার যদি চায়, যাদেরকে প্রণোদনা দিচ্ছে সেটা যে ধরনের ইন্ডাস্ট্রি হোক, যে লেভেলেরই হোক, হেভি ইন্ডাস্ট্রি হোক কিংবা লাইট ইন্ডাস্ট্রি হোক অথবা ইন্ডিভিজুয়াল লেভেলে হোক, অবশ্যই এটা একটা কন্ডিশন দিয়ে দিতে হবে যে তোমাকে আমি যে ফান্ডটা দিচ্ছি তার এত% অবশ্যই তোমাকে গ্রিন সেক্টরে ইনভেস্ট করতে হবে। এটা করলে একটা বিষয় মনে রাখতে হবে, যদি আমরা নেচারকে বাঁচাই, পরিবেশকে বাঁচালে পরিবেশ আমাদেরকে বাঁচাবে। সরকারের এই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রণোদনাতে সে যে শর্তগুলো উল্লেখ করছে, এই শর্তটা তার দিয়ে দেওয়া উচিত। গ্রামাঞ্চলে এই মুহূর্তে কৃষি ক্ষেত্রে একটা বিপ্লব আসতে পারে, কারণ প্রচুর পরিমাণে ইয়ং জেনারেশন এই মুহূর্তে গ্রামে আসছে। সরকার কিন্তু তার জনপ্রতিনিধিদের মাধ্যমে এই ইয়ং জেনারেশনটাকে ব্যবহার করতে পারে। তাদেরকে যদি ইউজ করা যায়, তাহলে তারা কিন্তু গ্রিন ফাইন্যান্সিং এর ডিরেক্ট গ্রিন ইনভেস্টমেন্টটা তারা করে দিতে পারবে। তো আজকের আলোচনায় আমার মনে হয় যে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি, এবং আপনি এরকম আলোচনা নিয়মিত আয়োজন করে দেশ এবং জাতিকে উদ্ধার করবেন। ধন্যবাদ। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমি আপনাদের সবার খুব অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং চমৎকার কিছু দৃষ্টি আকর্ষণীয়মূলক পয়েন্ট আপনারা আপনাদের আলোচনায় নিয়ে আসছেন, যেগুলো আমি মনে করি যে আমাদের পলিসি মেকারদের কাছে পৌঁছালে তারা হয়তো বা আমাদের রেস্কিউ প্ল্যানটাকে আরো একটু সুন্দর এবং খুব অ্যাট্রাকটিভ করতে পারবেন টুয়ার্ডস নেচার এবং ইকো ফ্রেন্ডলি। তো আমি আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি গ্রিনটেক ফাউন্ডেশনের পক্ষ থেকে। আপনাদের এই পরামর্শ এবং আপনাদের এই মতামত আমরা অবশ্যই স্বীকার করব, জাতির উদ্দেশ্যে এটা বড় ধরনের কন্ট্রিবিউশন হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আজকের এই আলোচনাগুলোকে আমরা একটু কম্পাইল করে একটা প্রিন্টেড ফর্মে খুব শীঘ্রই পলিসি গাইডলাইন হিসেবে পলিসি মেকারদের হাতে পৌঁছানোর জন্য উদ্যোগ গ্রহণ করব। এ ব্যাপারে আপনাদের পরামর্শ এবং সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে আমি আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।